এবারে কেন্দ্রীয় বাজেটে ক্যান্সারের কিছু ওষুধ এবং আর্থ্রাইটিস এবং স্পেশালি অ্যাজমার কিছু ওষুধের উপর ছাড় দেওয়া হয়েছে। কোন কোন ওষুধগুলো জানেন? সেগুলো বেশিরভাগই হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ যেগুলো খুব টার্গেটেড থেরাপি, অর্থাৎ যেগুলো আমাদের শরীরে যে ইনফ্লামেশন হয় সেটাকে পার্টিকুলার সেই সেলটাকে নষ্ট করে। হতে পারে সেটা ক্যান্সার সেলের উপর এক্সপ্রেস যে অ্যান্টিজেন, হতে পারে যে ইনফ্লামেটরি রেসপন্স অর্থাৎ প্রদাহের জন্য যে ইনফ্লামেটরি রেসপন্স, যে ইন্টারলিউকিনস বিভিন্ন বেরোয়, সেগুলোকে নষ্ট করে। তা সেটা আমাদের সাধারণ মানুষের জীবনে কতটা উপকারে আসবে, সাধারণ মানুষের অসুখে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা যাক। ধরুন অ্যাজমার, সাধারণ মানুষের অ্যাজমা আমাদের দেশে খুব বেশি। ধরুন প্রায় দেখা যায় যে 10-15% অফ দ্য পপুলেশন অ্যাজমাতে আক্রান্ত হয়। কিন্তু অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা রিফ্র্যাক্টরি অ্যাজমা কত থাকে? এই টোটাল অ্যাজমা পপুলেশনে মাত্র 2%। কাকে আমরা বলি? যে পেশেন্টদের অ্যাডমিশন বারবার লাগে, স্টেরয়েড লাগে, ঠিকমতো স্টেরয়েড ইনহেলার নেওয়ার পরও অ্যাজমা হয়। খুব রেয়ারলি আমরা কিন্তু অ্যাজমাতে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি। সেরকম দুটো মলিকুল হচ্ছে মেপোলুজিম্যাব আর ব্রেনলালুজিম্যাব। এই দুটোই ম্যাব দিয়ে শেষ হচ্ছে, মানে মনোক্লোনাল অ্যান্টিবডি। কিন্তু এটা টোটাল অ্যাজমা পেশেন্ট যদি 1 লাখ হয়, একজনের হয়তো এটা লাগে। দ্বিতীয়, আমি আসি আমার সাবজেক্টে, সেটা হচ্ছে ধরুন আমাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এইগুলোতে রিটুক্সিম্যাব একটা সত্যি অসাধারণ ওষুধ। রিটুক্সিম্যাবের জন্য বহু লোকের প্রাণ বেঁচেছে। রিটুক্সিম্যাবটা কি করে জানেন তো? এটাও একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। বডির যে বি সেলগুলো, তার উপরে যে অ্যান্টিজেন থাকে সেইটার উপর অ্যাটাক করে বি সেলকে ডেস্ট্রয় করে দেয়। যার জন্য রিটুক্সিম্যাব আমরা কিন্তু বেশিরভাগ খারাপ ধরনের যেগুলো আর্থ্রাইটিস, ধরুন লুপাস নেফ্রাইটিস, কোনো কোনো পেশেন্টের যেগুলো রিফ্র্যাক্টরি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এগুলো খুব ভালো কাজ করে। কিন্তু টোটাল এসএলইর মানে ইনসিডেন্স কত সাধারণ জনমানুষের? সত্যি খুব কম। এরপরে আসুন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। এটা এমন একটা অসুখ না, ইয়ং পপুলেশনকে অ্যাটাক করে, তাদের প্রোডাক্টিভিটিটা নষ্ট করে দেয়। আমরা কি করি এটাতে? এটার এই বায়োলজিক্যাল থেরাপি দিয়ে ট্রিট করি। যেমন ধরুন অ্যাডালুমিম্যাব। ধরুন কোনো পেশেন্টের লিভার খারাপ আছে অথচ তার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে, আমাদের কাছে সেকুকিনুম্যাব খুব ভালো ওষুধ, বা ইটসাকুনিম্যাব। এই সেকুকিনুম্যাব সুতরাং রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে অথবা সোরিয়াসিসে আমরা ইউজ করি, কিন্তু স্পেশালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে যখন রিফ্র্যাক্টরি টু আদার ট্রিটমেন্ট, সেই পপুলেশনের সংখ্যা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে যারা এফেক্টেড হচ্ছে বা সোরিয়াসিসে যারা এফেক্টেড হচ্ছে, তাদের লাখে একজন হবে কিনা সন্দেহ। কিন্তু যাদের লাগছে তাদের কাস্টমস ডিউটি কমে যাচ্ছে, কিছুটা ডেফিনেটলি লাভ হচ্ছে তাদের। আরেকটা খুব ভালো ওষুধ যেটা এই বাজেটে কমানো হয়েছে, সেটা হচ্ছে টেরিপ্যারাটাইড। এটা কিন্তু আমরা খুব কমনলি ইউজ করি। এটা হাড় শক্ত করার ওষুধ। কিন্তু আপনাকে বুঝতে হবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হচ্ছে হাড় শক্ত করার প্রধান ওষুধ, আর বিসফসফোনেট। সেগুলোতে যখন কাজ না করে আমরা টেরিপ্যারাটাইড ইঞ্জেকশন দিই। দামটা ধরুন প্রতি মাসে প্রায় 1,600 টাকা পড়ে। আর ডেনুসুম্যাব, এটাও এক ধরনের ওষুধ যেটা হাড় শক্ত করে, কিন্তু এটাও আমরা খুব রেয়ারলি ইউজ করি যখন অন্য ওষুধগুলো কাজ না করে। সেরকম পেমব্রুলিজিম্যাব ক্যান্সারের ওষুধ, স্পেশালি আমরা নন স্মল সেল কার্সিনোমাতে ইউজ করি, সেগুলো যখন অন্য ট্রিটমেন্টগুলো ফেলিওর হয়। এরকম ইমিউনোথেরাপির বেশ কিছু ওষুধ কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি হিসাবে চিহ্নিত আছে এবং তার উপর কাস্টমস ডিউটি কমানোর কথা বলা হয়েছে। কিন্তু এতে কি সাধারণ মানুষের উপকারে হবে? এটা কি এসেনশিয়াল ওষুধের মধ্যে পড়ে? এটাই আমার প্রশ্ন। আমি খুব খুশি হতাম যদি দাম কমতো প্রেশারের ওষুধ টেলমিসার্টান, অ্যামলোডেপিন,
যদি হার্টের ওষুধ ক্লোপিডোগ্রিল, অ্যাটোরভাস্ট্যাটিন, যদি সুগারের ওষুধ গ্লিমিপেরাইড, ডাপাগ্লিফ্লাজন, এরকম ওষুধের দাম যদি কমতো, যেটা প্রতি 10 জনের একজন ইউজ করে তাদের, তাহলে তবে কিন্তু সাধারণ মানুষের উপকার হতো। এই ওষুধগুলোর দাম কমেছে ডেফিনেটলি, যাদের এটা লাগে তারা বুঝতে পারে এটা কি দামি ওষুধ, কিন্তু এটা লাগে তো লাখে একজন সেই অসুখে আক্রান্ত। সুতরাং টোটাল পপুলেশনের নেগলিজিবল পার্সেন্ট এই দাম কমাতে উপকৃত হবেন।